নমস্কার, দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ি কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। বর্তমানে প্রকৃতির খামখেয়ালিপনায় কোথাও হচ্ছে অধিক বৃষ্টি, কোথাও বা একেবারেই বৃষ্টি হচ্ছে না। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও আমরা এই একই দৃশ্য দেখতে পাচ্ছি, কোথাও অধিক বৃষ্টি, কোথাও বা অনাবৃষ্টি। আর এর ফলে একেবারে প্রত্যক্ষভাবে আমাদের কৃষিকাজের উপরে তার প্রভাব পড়ছে। কৃষক বন্ধুরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্তমানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে চাষ করলে কৃষক বন্ধুরা অনেকটা উপকৃত হতে পারেন বা তাদের কৃষিক্ষেত্রে যে সমস্ত চাষ তারা করছেন তা অনেক বেশি পরিমাণে তারা করে লাভবান হতে পারেন, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। এ সমস্তটাই আমরা তুলে ধরতে চাই আপনাদের সামনে। উত্তর দিনাজপুর জেলার বৃষ্টিপাতের পরিমাণ সাধারণভাবে প্রতি বছর পরিলক্ষিত হয় ১৬০০ থেকে ১৮০০ মিলিমিটার। সেই তুলনায় এবছর আবহাওয়ার পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের পরিমাণ এই জেলায় ২৮শে জুলাই পর্যন্ত ৫০ থেকে ৬০% কম হয়েছে। চোপড়ায় অবস্থিত উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র এই জেলায় বৃষ্টিপাত কম হওয়ার কারণে চাষবাসের যে ক্ষতি হচ্ছে তার হাত থেকে কৃষক বন্ধুদের বাঁচাবার জন্য নতুন নতুন পদক্ষেপ নিয়ে চলেছেন। জলবায়ুর এই পরিবর্তনের কারণে এই যে নিয়মিত যে আমাদের হচ্ছে আবহাওয়া, তার একটা বিরাট পরিবর্তন কিন্তু আমাদের চোখে পড়ছে। এই বছরে এই এখন শ্রাবণ মাসের শেষ পর্যায়ে এসেও এই উত্তর দিনাজপুর জেলায় ব্লক ভেদে প্রায় ৫০ থেকে ৬০% বৃষ্টির এই অভাব দেখা যাচ্ছে এবং একটা এই আপাত খরা পরিস্থিতির সৃষ্টি এই জেলাতে হয়েছে। আপৎকালীন পরিকল্পনা, কৃষি পরিকল্পনা আমরা তৈরি করেছি এবং সেটা আমরা জেলার বিভিন্ন দপ্তরে আমরা পাঠিয়ে দিয়েছি, যাতে করে সেই আমাদের পরিকল্পনা যেটা আমরা করেছি সেই পরিকল্পনাটা চাষিদের কাছে গিয়ে পৌঁছয় এবং চাষিরা সেই সমস্ত পরিকল্পনাগুলো গ্রহণ করে ক্ষতির হাত থেকে বাঁচতে পারেন। এই সমস্ত যে সমস্ত পরিকল্পনাগুলো আমরা করেছি তার মধ্যে অনেকগুলো আমাদের পরিকল্পনা আছে। একটা হচ্ছে আমাদের ডাবল ট্রান্সপ্লান্টিং বা বোলান বা চারাট পদ্ধতিতে ধান রোপণ করা। ২ নম্বর হচ্ছে ড্রাম সিডার পদ্ধতি। হ্যাঁ, যে সমস্ত জমিতে কাদা করার সুযোগ আছে সেখানে ধানের বীজ অঙ্কুরিত করে নিয়ে ড্রাম সিডার যন্ত্রের মাধ্যমে আমরা রোপণ করতে পারি। সি পদ্ধতি সাহায্যেও আমরা এই খুব অল্প দিনে 10 থেকে 11 দিনের মধ্যে আমরা চারা তৈরি করে আমরা সেখানে আমরা রোপণের ব্যবস্থা করতে পারি। বা যে সমস্ত জমিতে আমাদের জলের অভাবে ধান গাছ হলুদ হয়ে যাচ্ছে বা জিঙ্কের অভাবে আমাদের ধান গাছ হলুদ হয়ে যাচ্ছে, সেই সমস্ত ব্যাপারেও কী করণীয় তার সুপারিশ আমরা এই আপৎকালীন আমাদের পরিকল্পনায় আমরা করেছি। এই প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার অন্যতম একটি উপায় হলো এসআরআই পদ্ধতি, অর্থাৎ শ্রী পদ্ধতির মধ্যে দিয়ে ধান চাষ। কী এই শ্রী পদ্ধতি এবং এই শ্রী পদ্ধতির মধ্যে দিয়ে ধান চাষ করলে এই অবস্থায় কৃষক বন্ধুরা কিভাবে উপকৃত হবেন, আসুন আমরা জেনে নিই আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ধনঞ্জয় মণ্ডল, বিষয়বস্তু বিশেষজ্ঞ, চোপড়ার উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র। আমরা যে বর্তমান ধরুন খরা পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, যখন কৃষক ভাইরা দেখা যাচ্ছে দিনের পর দিন বৃষ্টি না পাওয়ার জন্য তারা ধান লাগাতে পারছেন না, যেহেতু চারার বয়স প্রায় ৩৫ থেকে ৪০ দিন, অনেক সময় সেক্ষেত্রে ৪৫ দিন পর্যন্ত হয়ে যাচ্ছে। সেই রকম পরিস্থিতি থেকে বেরোবার জন্য আমরা যদি ভাবি যে সেই সময় আমরা শ্রী পদ্ধতি, এসআরআই বা শ্রী পদ্ধতি ধান চাষের কথা ভাবতে পারি, সেক্ষেত্রে মাত্র ১০-১২ দিনের মধ্যেই চারা তৈরি করে নেওয়া সম্ভব হবে। এই ১০-১২ দিনের চারাকে আমরা কম জলে এবং শুধুমাত্র চারার বয়স বেশি না করে আমরা শ্রী পদ্ধতি যে বীজতলা তৈরি করা যায়, মোটামুটি সেই বীজতলা তৈরি করে শ্রী পদ্ধতি ধান লাগালে এখানে কিন্তু খুব সহজেই এবং অল্প দিনের মধ্যে আবার আমরা জমিটাকে আমরা ধান রোপণযোগ্য করতে পারি। এবং শ্রী পদ্ধতির সুবিধা যেটা হচ্ছে,
আমার প্রথমে লাগানোর সময় তো আমার বেশি জল লাগবে না এবং শ্রী পদ্ধতিতে বীজের পরিমাণ লাগে খুব কম, মাত্র 2 থেকে 3 কেজি পার একরে। তাছাড়া শ্রী পদ্ধতিতে লাগানোর সময় 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দূরত্বে লাগাতে পারবেন, লেবার লাগবে কম। পরবর্তীকালে এর যে গুছির সংখ্যা বা পাশকাঠির সংখ্যা এমনি নর্মাল ধানের থেকে প্রায় 3 থেকে 4 গুণ এবং ফলন দেখা যায় মোটামুটি প্রায় মানে ডবল না হলেও 1.5 গুণের কাছাকাছি ফলন পাওয়া যায়। আবার উপরন্তু আরও একটা সুবিধা যেটা হচ্ছে শ্রী পদ্ধতিতে চাষ করলে আপনাদের যেখানে যে সূর্যের আলো এবং এই জমির যে মাইক্রো ক্লাইমেট, এখানে রোগ পোকার সমস্যা অনেকটাই কম দেখা যায়, আর জল একদম লাগে না। পরবর্তী একটু আগাছার সমস্যা অনেক সময় শ্রী পদ্ধতিতে দেখা যায়, যদি জল রাখতে হয় না বা খরা পরিস্থিতির মোকাবিলার জন্য মানে আমাদের আগাছাটাকে তখন আমরা যে কোনো আগাছানাশক দিয়ে মেরে দিলে বা হাত নিড়ানি দিয়ে দিলে বা অথবা জাপানিজ প্যাডিউইডারের সাহায্যে বর্তমানে যন্ত্রের সাহায্যে আমরা এই আগাছাটাকে আমরা দমন করে নিতে পারি। এবং এই জন্য আমি কৃষক ভাইদের বলবো এই শ্রী পদ্ধতিতে কিন্তু এই যে পরপর প্রতি বছর যেভাবে খরার সম্মুখীন হচ্ছি তাদের শ্রী পদ্ধতিতে যাওয়াটা খুব দরকার হয়ে পড়েছে। বপন পদ্ধতিতে ধান চাষ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খরার মোকাবিলা করতে এই বপন পদ্ধতিতে ধান চাষ করলে কিভাবে কৃষক বন্ধুরা উপকৃত হবেন সেই সম্পর্কে আমরা জেনে নিচ্ছি আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে। এই যে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে খুব বৃষ্টির অনিয়মিত হওয়ার জন্য যে খরার সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধানের থেকে পাওয়ার জন্য উপায় বেরোনোর জন্য এই পিছনে দেখতে পাচ্ছেন আমার যে জমি পিছনে রয়েছে বপন পদ্ধতিতে ধান চাষ, অর্থাৎ সরাসরি ধানের বীজ অঙ্কুরিতম করে অথবা অঙ্কুরিতম না করেও এটা ছড়ানো যায়। যদি অনেক আগে থেকে পদক্ষেপ নেওয়া যায়, বিশেষ করে যেমন শুকনো যদি বীজতলাতে শুকনো জমিতে যদি করা যায়, তখন সেক্ষেত্রে প্রথমে একটা যে কোনো আগাছা মারার ওষুধ গ্লাইফোসেট যেমন ছড়িয়ে দেওয়ার পরে 7 দিন পরে আপনারা দেখা যাবে এখানে যদি আপনারা দিয়ে দেন তাহলে আপনাদের কিন্তু ধান বীজ সরাসরি বেরিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু কোনো জল দেওয়ার দরকার পড়বে বা বীজতলা তৈরি করার দরকার পড়বে না। আবার অনেক সময় খরা পরিস্থিতি আসার পরেও আপনারা এখান থেকে বেরিয়ে যেতে পারেন। যেমন মাটিটার মোটামুটি চাষ করে নিয়ে আগাছাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে অঙ্কুরিত বীজ যদি আপনারা ছড়িয়ে দেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু তখন ধানটা অনেক ভালোভাবে তৈরি হবে এবং সেক্ষেত্রে তার কোনো সমস্যা তৈরি হবে না। জল কম থাকলেও এখান থেকে এই সমস্যার সমাধান করা যাবে। এই পদ্ধতির লাভ যেগুলি পাওয়া যাবে, 1 নম্বর হচ্ছে ধানের চারার বয়স বেশি দিন হবে না, 2 নম্বর হচ্ছে ফলন কমবে না, 3 নম্বর হচ্ছে জলের খুব বেশি লাগবে না, জল কম দিয়েও এটা করা যাবে, 4 নম্বর হচ্ছে আপনারা আপৎকালীন মানে খরা মোকাবিলার পরিস্থিতি করার জন্য সেই সমস্যাটা আপনারা সমাধান করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এখানে একটু আগাছার সমস্যা একটু বেশি হতে পারে। সেক্ষেত্রে আগাছার সমস্যা আটকাবার জন্য আপনারা বিশেষ করে 2,4-D অথবা বিস্পাইরিভাগ জাতীয় এই যে আগাছা নাশক সেগুলি যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু সেটা উপকারটা পাওয়া যাবে। এখানে আমি আরও একটু বলে রাখি, এখানে আরেকটা আপনাদের উপায় ভাবতে হবে। এই যখন আমরা করবেন মানে বপন পদ্ধতি ধান চাষ করবেন, সেক্ষেত্রে ধনচার কিছু বীজ মানে প্রায় ধানের 1/6 বা 1/8 অংশ 1/8 ভাগ ধনচা বীজ ছড়িয়ে দিলে ওখান থেকে কিছুটা সবুজ সার অথবা পরে বা বাদামি সার যেটা বলা হয় ব্রাউন ম্যানিউরিং সেটা করা যাবে। সেটা থেকে কিন্তু আপনাদের অল্প পরিমাণ ইউরিয়া বা নাইট্রোজেন ঘটিত সার দিয়েও এর উপকারটা আপনারা পেতে পারেন। আরেকটি ভিন্ন পদ্ধতির নাম হলো ড্রাম সিটারের মাধ্যমে ধান চাষ। ড্রাম সিটার একটি স্বল্প মূল্যের প্লাস্টিকের যন্ত্র। এই যন্ত্রের মধ্যে দিয়েই এই ধান চাষ করা হয়ে থাকে। এইভাবে চাষ করলে অনাবৃষ্টির সময়ও কৃষকদের অতটা ক্ষতির সম্ভাবনা থাকে না। কী পদ্ধতিতে ড্রাম সিটারের মাধ্যমে ধান চাষ করা হয় আসুন আমরা জেনে নিচ্ছি আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে। এই যে ড্রাম সিডার পদ্ধতিতে ধান চাষের কথা বলা হচ্ছে, এই ধরনের এই ড্রাম সিডার যে এই যন্ত্রটি একটি প্লাস্টিকের যন্ত্র, এর মধ্যে অঙ্কুরিত বীজ এই জায়গার মধ্যে আপনি যদি ভরে দেন এবং এটা যদি টানা শুরু করা যায় তাহলে আস্তে আস্তে কিন্তু কাদা করা মাটিতে বা ভিজে মাটিতে বীজ পড়তে থাকবে। অঙ্কুরিত বীজগুলো করে নেওয়ার পরে এর মধ্যে এই যে ছোটো ছোটো ফুটোগুলো দেখতে পাচ্ছেন নির্দিষ্ট দূরত্বে এই বীজগুলি পড়তে থাকবে। এই পথে ড্রাম সিডার পদ্ধতিতে চাষ করার সুবিধা যেটা হচ্ছে, যখন কোনো কারণে আপনাদের অনেক দিন বয়সে চারা হয়ে গেছে লাগাতে পারছেন না, সেক্ষেত্রে সেই চারাগুলিকে আপনারা তখন সেই অঙ্কুরিত বীজগুলি যদি সরাসরি মাঠে জমিতে লাগিয়ে দেন তাহলে তখন খুব অল্প দিনের মধ্যেই এই চারার চারা তৈরি হয়ে যাবে। বীজতলা করার কোনো দরকার পড়বে না। প্রথমত কোনো জলের সমস্যা হবে না। তার খুব সহজে এবং খুব সহজ উপায়ে মানে আপৎকালীন পরিকল্পনা হিসাবে এই ড্রাম সিডার পদ্ধতি আমরা ধান চাষ করতে পারেন। এই ড্রাম সিডার পদ্ধতির লাভগুলি যেগুলি পাবেন, প্রথমত এদের জলের লাগবে কম, 2 নম্বর হচ্ছে ফলনে কোনো মার খাবেন না, 3 নম্বর হচ্ছে রোপণের কোনো খরচা নেই, বীজতলা তৈরি কোনো খরচা নেই, আর উপরন্তু খুব অল্প পরিমাণ জলেও এর উপকার আপনারা পেতে পারেন। চোপড়া ব্লকের বিলাতিবাড়ি গ্রামের কৃষক বন্ধু নীরেন সিংহ 3 বছর ধরে ড্রাম সিটার পদ্ধতিতে
আমন ধানের চাষ করেছেন। এবছর কম বৃষ্টির সময়ও তিনি ড্রাম সিডার পদ্ধতিতে ধান চাষ করেছেন। আমরা ড্রাম সিডার চাষ করার উদ্দেশ্য হলো বৃষ্টি, আমরা ঠিকমতো বৃষ্টি পাচ্ছি না। দেখা গেলো বীজতলা ফেলে দিলাম, বীজতলা ফেলার 21 দিনের মধ্যে আমার চারা ট্রান্সপ্লান্টিং করতে হবে, কি সেই সময় বর্ষা আসতেছে না। বর্ষা না আসার জন্য আমরা বীজতলাটা নষ্ট হয়ে যায়, বীজতলা নষ্ট হয়ে যায়। ওইটা ভেবে আমরা করছি ড্রাম সিডার। ড্রাম সিডার অল্প জলেই ড্রাম সিডার হয়ে যায়, ড্রাম সিডার ধান হয়ে যায়। ঠিকমতো পরিচর্যা করলে ফলন আমরা যেটা রূপনীতে যেটা পাই আমরা ঠিক সেরকমই সমতুল্যভাবে আমরা ফলনটা পাই, খরচও কম লাগে। খরাপ্রবণ এলাকায় বা একটু উঁচু জমিতে যেখানে ধান চাষ করা একেবারেই সম্ভব হচ্ছে না, সেখানে যদি কৃষক বন্ধুরা মাসকালায় চাষ করেন তাহলে নিশ্চয়ই অনেক বেশি লাভের মুখ দেখতে পারেন। চোপড়া ব্লকের হুলাসুগঞ্জের বাসিন্দা ঈশ্বরচন্দ্র সিংহ ধান, হলুদ, কচু, আলু ও বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন। কিন্তু এবার খরায় অনাবৃষ্টির কারণে তার ধান চাষ ক্ষতি হয়েছে। এখন তিনি কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় মাসকালায় চাষ শুরু করেছেন। আমি চোপড়া ব্লক অন্তর্গত হুলাসুগঞ্জ গ্রামের অধিবাসী ঈশ্বরচন্দ্র সিংহ। আমি দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে আসতেছি। এবারে আমাদের গ্রামে বর্ষা একবারে হয়েছিল। বর্ষা সবাই আর কি চাষবাস করেছে ঠিকই, কিন্তু রোপণ করতে পারেনি, বীজতলা নষ্ট হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে, শেষ পর্যন্ত গরুকে খাওয়াই দিতে হয়েছিল। আর এই জমিটা আমি চাষ করার জন্য রেডি করেছিলাম, তারপরে এবার দেখলাম যে চাষ করতে পারলাম না। এখন আমি তখন ওই কৃষি কেন্দ্রে গেলাম আমাদের চোপড়া ব্লকে। তো উনি ডাক্তার ধনঞ্জয় মণ্ডল সাহেব আমাদের পরামর্শ দিলেন যে এখানে বিনা চাষে এই ঘাসের উপরেও নাকি কলাই চাষ করা যায়। তখন আমি ওখান থেকে বীজ সংগ্রহ করে আমি বীজ নিয়ে আসি, আজকে ছিটালাম। আর এই ঘাসগুলো আমরা পরে পরিচর্যা করে উঠাই নেব। আর আমি আরও আমার প্রতিবেশী যে ইয়াগুলো আছে ওনাদেরকে আমার যদি বিচন বেঁচে যায় ওদেরকে দিয়ে আমি সহযোগিতা করব। এই অনাবৃষ্টির সময় যখন ধান চাষ করা সম্ভব হচ্ছে না, ঠিক সেই সময় যদি মাসকালায় চাষ কৃষকরা করেন তাহলে তারা কতটা লাভবান হতে পারেন সেই বিষয়ে আসুন আমরা জেনে নিই আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে। এবছর এরকম খরা পরিস্থিতির জন্য আমাদের এখানকার কৃষক ভাইদের আমরা বিভিন্ন প্রথমে মেসেজ এবং বা তাছাড়া সচেতনতা করার জন্য আমরা যেটা লিফলেট তৈরি করেছিলাম। সেখান থেকে আমাদের কিছু কৃষক ভাইদের আমরা আগ্রহ দেখেছি এবং তারা যোগাযোগ করলে আমরা তাদেরকে আপৎকালীন এই খরা পরিস্থিতির জন্য আপৎকালীন মোকাবিলাতে আমরা তাদেরকে অনেককে ডাল শস্য চাষ, বিশেষ করে এই সময়ে মাসকলাই তথা কালো কলাই চাষের আমরা পরামর্শ দিয়েছিলাম। এই মাসকলাই চাষ শুরু করলে যে জমিতে বিশেষ উঁচু জমি, যখন তাদের ধানের বীজের বয়স 30-35 দিন হয়ে যাচ্ছে বা বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, রোগের সম্মুখীন হচ্ছে, সেই জায়গায় আমাদের বলেছিলাম যে যেগুলো উঁচু জমি, বিশেষ করে ধান রোপণ করার একদমই জায়গা নেই বা তার সুযোগ নেই, সেখানে এই শ্রাবণের শেষ বা ভাদ্রের শুরুতে এই ঘাস জমির উপরে যদি শুধুমাত্র একটা হার্বিসাইড বা আগাছানাশক স্প্রে করার পরে যদি তারা এই কলাই বীজ ছড়িয়ে দেন, খুব সহজেই সেখান থেকে কিন্তু এই কলাইয়ের ফলন পাওয়া সম্ভব। সেই জন্য খুব বেশি এর চাষ না দিয়ে তারা কিন্তু এখান থেকে কলাই ডাল শস্য ছড়িয়ে দিতে পারবেন। এবং ডাল চাষ করলে বর্তমানে আমাদের বাজারে যা ডালের দাম বাড়ছে, সেক্ষেত্রে কৃষক ভাইদের খুব সহজে এখান থেকে লাভবান পেতে পারবেন এবং লাভের মুখটা তারা দেখতে পারবেন। শুধু তাই নয়, এখানে তার সাথে জমির যে উর্বরা শক্তি অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, এই ডাল জাতীয় ফসলের চাষ করলে, বিশেষ করে কালো কলাই চাষ করলে তাদের কিন্তু লাভটা অনেকটাই বেড়ে যাবে। অনাবৃষ্টির ফলে যখন জমিতে অন্যান্য চাষ করা সম্ভবপর হচ্ছে না বা খরার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যখন ধান চাষ করা প্রায় সম্ভব নয় বা ধান চাষ করতে গেলে নতুন ধরনের কোনো পদ্ধতি কৃষক বন্ধুদের অবলম্বন করতে হচ্ছে, কী ধরনের পদ্ধতি অবলম্বন করলে কৃষক ভাইরা একেবারে সরাসরি লাভের মুখ দেখতে পারেন, তাদের ক্ষতি তুলনামূলকভাবে কম হয়, সেই ব্যাপারে আমরা আলোচনা করলাম। অবশ্যই ঠিক পদ্ধতি যদি অবলম্বন করেন কৃষক ভাইরা, তাহলে এই অবস্থায় থেকেও তারা যথার্থভাবে লাভবান হতে পারেন, লাভের মুখ দেখতে পারেন। আশা করছি আপনারা এই পদক্ষেপগুলো অবলম্বন করবেন এবং চাষের দিকে এগিয়ে যাবেন। সকলেই ভালো থাকুন। শেষ করছি আমাদের আজকের মতো অনুষ্ঠান।